আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন ব্যাংকিং, ইকোনমি অ্যান্ড কোভিড-19 এই অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে কথা বলে থাকি, বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে কথা বলে থাকি এবং কোভিড-19 এর আঘাতে বাংলাদেশের অর্থনীতি কতটা আঘাতপ্রাপ্ত হয়েছে, কিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার এবং জনগণ, কিভাবে কাজ করছে, ব্যাংক কি পদক্ষেপ নিচ্ছে ইত্যাদি বিষয় কিন্তু আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরি। এবং দর্শক, আপনারা জানেন যে গতকালকেই বাংলাদেশের এবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। যেই বাজেট নিয়ে কিন্তু এখন অর্থনীতি পাড়ায় বেশ কথাবার্তা চলছে। কেউ বলছেন বাজেট করোনা মহামারীকে উদ্দেশ্য করে এই বাজেট করা হয়নি। সামগ্রিক দেশের পরিস্থিতির উপর নির্ভর করে করোনাকে একপাশে রেখে করোনার দ্বিতীয় ঢেউকে উপেক্ষা করে এই বাজেট করা হয়েছে। কেউ বলছেন বাজেট বাস্তবায়ন হলে করোনার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে এবং তার পাশাপাশি করোনার ঢেউকেও মোকাবেলা করা যাবে। কি হবে আসলে, বা এই বাজেট কতটুকু বাস্তবসম্মত হয়েছে, দেশের জন্য কতটুকু কল্যাণকর হতে যাচ্ছে, সেই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আলোচনা করার জন্য আমরা আজকে আপনাদের সাথে স্টুডিওতে রেখেছি প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। আপনাকে ধন্যবাদ। দর্শক, তারপর পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আরেকজন অতিথির সাথে, মিস্টার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, এনআরবি ব্যাংক। আসসালামু আলাইকুম, আপনাকেও স্বাগতম। জি, আপনাকেও স্বাগতম আমাদের আজকের আয়োজনে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশে এই প্রথম 6 লক্ষ কোটি টাকার উপরে বাজেট ঘোষণা করা হয়েছে। 6 লক্ষ কোটি টাকার উপরে যে বাজেট, সেটি একটি বিরাট বড় ঘাটতি বাজেট, যেখানে এনবিআর-কে একটা অসম্ভব রকমের একটা লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে রাজস্ব আদায় করার জন্য। বাকিটুকু অনুদান এবং ঋণের মাধ্যমে এই বাজেট পূর্ণ করা হবে। বাংলাদেশ বরাবরই ঘাটতি বাজেট করে আসছে। ঘাটতি বাজেটে দেশের বেশি উন্নয়ন করার জন্য ঘাটতি বাজেট করে থাকে, এমনটা বলেই আমরা জানি। আমাদের সাথে আরো বিশেষজ্ঞরা রয়েছেন, আমরা এই বিষয় নিয়ে কথা বলা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই প্রফেসর ডক্টর আইনুল ইসলাম, আপনার সাথে আলোচনার মাধ্যমে আপনার কাছে জানতে চাই প্রথমেই যে বাংলাদেশ, আমরা দেখছি যে গত অনেক বছর ধরে বাংলাদেশ তার জন্মের পর থেকেই বাংলাদেশ তার 50 বছর পূর্ণ করলো, বাংলাদেশ বরাবরই কিন্তু ঘাটতি বাজেট করে। এই ঘাটতি বাজেটটা আসলে কি? ঘাটতি বাজেটে আমাদের কি লাভ হয়? এখানে আসলে কি ঘাটতি থাকে? এই ঘাটতি থাকাতে মানুষের কোনো ক্ষতি হয় নাকি লাভ হয়? খুব সাধারণ মানুষের জন্য আমরা কথা দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। ধন্যবাদ। আসলে যে একটা কথা আছে যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথস। হ্যাঁ, আর এটা হলো ব্যক্তিগত পর্যায়ে, আর সরকারি পর্যায়ে বলা হয় কাট ইউর ক্লথস অ্যাকর্ডিং টু ইউর কাট ইউর ক্লথস অ্যাকর্ডিং টু ইউর কোট। সুতরাং এই জাতীয় বাজেটে ঘাটতি বাজেটটা হওয়াটা অস্বাভাবিক না, স্বাভাবিক। এবং আমি একটু বলি যে এই যদি আমি গত 2 বছরের কথা বলি, পৃথিবীর অনেক উন্নয়নশীল দেশে কিন্তু ঘাটতি বাজেট হয়েছে এবং আমেরিকায়, ব্রিটেনে 5%-এর উপরে কিন্তু ঘাটতি বাজেট হয়েছে। সুতরাং ঘাটতি বাজেটটা অর্থনীতির ভাষায় এটা উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কিংবা স্বল্পোন্নত দেশের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক। এবং গত কয়েক বছর কিন্তু আমরা যদি লক্ষ্য করবেন যে 5% অফ জিডিপির মধ্যে কিন্তু আমরা করে আসছি ঘাটতি বাজেট। এবং গত বছর এবং তার এবছর হলো 6.1 ছিল গত বছর, এবং এবছর হলো 6.2% হচ্ছে জিডিপির ঘাটতি আর কি। তা সুতরাং এবং টোটাল জিডিপির হচ্ছে 17.5%। এবং সেটা যদি বলেন যে এত বড় বাজেট, কিন্তু যদি আমরা সেই 72-73 বাজেটের কথা চিন্তা করি, সেখানে কিন্তু জিডিপির তুলনায় বাজেটের কিন্তু হিস্সা কিন্তু বাড়েনি, বরঞ্চ অনেক ক্ষেত্রে কমেছে গত কয়েক বছরে, কিংবা একবারে কাছাকাছি আছে। সেদিক থেকে বাজেটকে নিয়ে আমরা যারা বিভিন্ন আঙ্গিকে কথা বলি, তারা কিন্তু ঘাটতি বাজেটটার ব্যাপারে যাই বলুক না কেন, এবার বিশেষ করে বা গত বছর থেকে ঘাটতিটার কোনো ম্যাটার না। তারপরে আমি বলি যে গত বছর থেকে এবছর বাজেট বেড়েছে বোধহয় 13%, এবং সবচেয়ে সর্বোচ্চ যেটা দুটোই ঘাটতি এবং বাজেটের আকার দুটোই কিন্তু ঐতিহাসিক বলবো আর কি, ইতিহাসে এত বড় বাজেট হয়নি। তা সুতরাং এবং এবার যেটা বললেন আমাদের সঞ্চালক, যেটা বললেন যে এনবিআর কে এক ধরনের চাপে রেখেছে, আমরা কিন্তু
আয়ে চাপে রাখিনি, ব্যয়ে কিন্তু একটা বড় ধরনের ব্যয়কে সামনে নিয়ে এগুচ্ছি। সেখানে এনবিআর গত বছর যেটা ছিল টার্গেট 3,30,00,000 কোটি, এবার কিন্তু তাই। সুতরাং তাদেরকে কিন্তু খুব একটা চাপে রাখা হয়নি। গতবার যেহেতু আবার 20,000 কোটি টাকা সম্ভবত কম আহরণ হয়েছে, সেটা বিবেচনা না করে আমরা গতবারের মতনই কিন্তু বাজেটটি রেখেছে। এবং আমি ওভারঅল বলবো যেটা সাহসী এই সেন্সে যে করোনার মধ্যেও কিন্তু এই ধরনের একটা সাহস করেছে। সেখানে যে জিনিসগুলো তারা টার্গেট করেছে, যেমন জিডিপি, আমাদের যে এসডিজির যে টার্গেট, সেই টার্গেট থেকে কিন্তু এবার একটু টেনে ধরেছে 7.2%, এবং ইনফ্লেশন দিয়েছে 5.3%। এই জিনিসগুলো কিন্তু মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও তারা এই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে ঘাটতি যে জিনিসটা বলা হচ্ছে, যে ঘাটতি বাজেটের দিকে না থাকি আমাদের উচিত হচ্ছে এখন, বা সরকারের উচিত হবে এটার একটা বাস্তবায়ন এবং অর্থাৎ গুণগত ব্যয় মানে ঠিক রেখে, কিন্তু আমার মনে হয় এটা খুব বাস্তবায়ন, আমরা প্রত্যেকবারে বাস্তবায়নের কথাটাই বেশি বলি যে আমাদের আসলে শেষ পর্যন্ত বাস্তব। আমি স্বাস্থ্য খাতের একটু কথা বলি, যদি এটা পরবর্তী আলোচনায় আসবে, যে গত 10 মাসে গত বছরের 50% কাছাকাছি এখনো যায়নি তার ওই বাজেটের। সুতরাং শুধু বাজেট করলেই হবে না, এর খরচটা গুণগত খরচ হতে হবে, কিংবা টাকা খরচ করলেই হবে না, টাকাটা কোন পারপাসে খরচ করা হয়েছে, সঠিকভাবে খরচ করা হয়েছে কিনা সেই বিষয়টা দেখতে হবে। আর আরেকটা জিনিস বলে আমি এখানে আপাতত শেষ করব, সেটি হচ্ছে যে এবার কিছু একটা ব্যতিক্রম ধর্মী আমার কাছে মনে হয়েছে, এবং অনেকের কাছে আমি দেখলাম আজকে পত্রিকায়, যে কাঠামোগত কিছু পরিবর্তন এসছে। কাঠামোগত, যে ব্যবসায়ীদের, এখন অনেকে বলবে যে এটা ব্যবসায়ী বান্ধব বাজেট হয়েছে, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে এটা করার প্রয়োজন আছে এই কারণে যে আমরা কিন্তু এলডিসি থেকে যে গ্রাজুয়েটেড হচ্ছি স্বল্প উন্নয়নশীল দেশে, সেখানে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জগুলোকেও সামনে রেখেও কিন্তু এই বাজেট করতে হবে সামনের দিনগুলোতে। সেটাও কিন্তু এখানে রিফ্লেকশন হচ্ছে, বিশেষ করে কর্পোরেট ট্যাক্সের বিষয়টা, যেটা আমি বলি শেষ করব, যে এই কিছু সাইড কিন্তু কাঠামোগত পরিবর্তন এবারই প্রথম হয়েছে আমার কাছে আর কি। যে ব্যবসায়ীদের চাপ ছিল, শুধু চাপই না, পৃথিবীর অন্যান্য জায়গায় বাংলাদেশের মতন কিন্তু এ ধরনের কর্পোরেট, এত বেশি কর্পোরেট কিন্তু অন্য জায়গায় নাই। সুতরাং এই জায়গাটা একটু আমি মনে করি যে ব্যবসায়ীরা যদি আন্তরিক হয়, তাহলে অর্থনীতিকে আমার মনে হয় যে কিছুটা হলেও তারা সচল রাখতে পারবে। আর সাধারণ মানুষের যে বিষয়টা, এটি হ্যাঁ ঠিক, যে সাধারণ মানুষের দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, এই জায়গাগুলোতে কিন্তু আমরা যতটা আশা করেছি সেই আশাটা কিন্তু প্রতিফলন হয়নি। আপাতত আমি এটি বলছি। বাজেটের কিন্তু বলা হয়েছে, মানে একেবারে ট্যাগলাইন করে দেওয়া হচ্ছে জীবন ও জীবিকার বাজেট, এবং বারবারই বলা হচ্ছিল যে মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আইসিটি সহ অন্যান্য খাতগুলোতে, যেহেতু গভর্নমেন্ট ডিজিটালাইজেশনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে, তাই আইসিটিকেও সামনে ফোকাস করেছে। তো এই জায়গাটাতে কি মনে করেন যে সত্যিকার অর্থে জীবন ও জীবিকার বাজেট, দেশের নতুন করে 2 কোটি মানুষ গরিব হয়ে গিয়েছে, সেই তাদের উত্তরণের জন্য এই বাজেটে কোনো প্রভাব আছে কিনা? এটা কিন্তু সরাসরি প্রভাবের কথা, এটা সবাই বলছে যে সরাসরি প্রভাব নেই। তবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা কিন্তু অর্থমন্ত্রী বারবার জোর দিয়ে বলেছে। সুতরাং সামনের দিনগুলোতে কর্মসংস্থানের কিন্তু তার কৌশলটা নেই, কিন্তু উনি এক কথায় মোটা দাগে বলে গেছে। তো বিষয়টা হচ্ছে যে কৌশলটা নেই, কিছুটা বরাদ্দের মধ্যে কিছুটা আছে। আর দারিদ্র বিমোচনের ক্ষেত্রে সুরক্ষা খাতে, সামাজিক সুরক্ষা খাতে শুধুমাত্র কিছু ভাতা বাড়িয়েছে, সত্যিকার অর্থে ভাতা বাড়িয়েছে, কিন্তু আওতা বাড়ানো যেটা ছিল সেটি কিন্তু বাড়ানো হয়নি। আর দারিদ্র যেমন নতুন করে প্রায় 2.5 কোটি লোক দারিদ্র সীমার নিচে চলে গেছে, তাদের জন্য সুস্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং জীবন এবং জীবিকার কথা বলা হচ্ছে, কিন্তু খুব সূক্ষ্মভাবে দেখলে যে এখানে কিছুটা হলো ঘাটতি, কিছুটা অনেক ব্যাপক ঘাটতি আছে। সুতরাং আর কিছু জিনিস, যেমন অর্থমন্ত্রীর কিছু পরিসংখ্যানগত কিছুটা আমার মনে হয় যে তথ্যটা ঠিক দেননি, যে দারিদ্র্যের যে হারটা দিয়েছে সরকারি যে সূত্র, সেই সূত্রেও কিন্তু উনি ওটা মেনটেন করেননি, কারণ সেখানে উনি 20%-এর কথা বলছে, কিন্তু ওই সময় ছিল 24.3%। এবং এই করোনার সময় এটা বলা হচ্ছে বিভিন্ন গবেষণায়, যদিও মতবিরোধ আছে, 30 থেকে 40% কিন্তু দারিদ্র সীমার নিচে চলে গিয়েছে। সুতরাং এনাদেরকে কিভাবে নিয়ে আসা হবে? বেশিরভাগ মতেই কিন্তু আপনি যেমনটি বলছেন যে 40%-এর কাছাকাছি বলা হচ্ছে এখন। জি, আমি ওইটা বলছি যে 30 থেকে 40%-এই দারিদ্র সীমার নিচে চলে গেছে, তাদেরকে কিভাবে নিয়ে আসা হবে সেটা কিন্তু সুস্পষ্ট কিন্তু নেই।
শুধু আছে যে মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়েছে, কিছু বেকার ভাতা, বেকার তো না, বৃদ্ধ ভাতা বাড়িয়েছে, এই ভাতা বাড়ানো হয়েছে, কিন্তু নেটওয়ার্কের মধ্যে যে কর্মসূচির মধ্যে অন্তর্ভুক্তির তেমন কোনো নির্দেশনা কিন্তু নেই। এখন 135 পৃষ্ঠার যে আছে সেখানে কিভাবে আছে সেটা আসলে এখনো পড়ার সুযোগ হয়নি। জি জি, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা সংযুক্ত হতে চাই, আমাদের সাথে সংযুক্ত আছেন মিস্টার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এনআরবি ব্যাংক। আপনি একজন ব্যাংকার, আপনার কাছে প্রথমে জানতে চাই, আপনি একজন ব্যাংকারের দৃষ্টিকোণ থেকে এবারের বাজেটকে কি দেখছেন? এই বাজেটে ব্যাংকের জন্য কোনো সুফল আছে কি? ধন্যবাদ। আপনি যদি সরাসরি প্রথমে জিজ্ঞেস করেন যে ব্যাংকের জন্য সুফল আছে কিনা, ব্যাংকাররা কিন্তু দুটো জিনিস চায় ব্যাংকের দিক থেকে। শেয়ার হোল্ডাররা তাদের ডিভিডেন্ড কিভাবে আরো ভালোভাবে বেশি করে পাওয়া যায়, একটা সুন্দর ইনভেস্টমেন্ট করে, সেই জিনিসটা। তো সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকদের জন্য কিন্তু কর্পোরেট ট্যাক্সটা কমেনি। পাবলিকলি ট্রেডেড কোম্পানির জন্য যেভাবে কমেছে, ব্যাংকের জন্য কর্পোরেট ট্যাক্সটা কমেনি। একই সাথে কনজাম্পশন বাড়লে কিন্তু দেশের জিডিপির উন্নয়ন হয়। তো সেক্ষেত্রে আমাদের ব্যক্তিদের যে কর সীমা, সেই সীমাটাও বাড়েনি। পাশাপাশি আমরা যদি একটু করোনা ইম্প্যাক্টটাকে বিবেচনা করি, করোনা ইম্প্যাক্টেও কিন্তু আমাদের অনেক কনজাম্পশন কমেছে। সো যেটা আইনুল স্যার বলছিলেন রিগার্ডিং দারিদ্র সীমা এবং এনবিআর এর যে রেভিনিউ কালেকশন, সেটা কিন্তু আসলে চ্যালেঞ্জিং মনে না হলেও আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তবে ব্যাংকিং খাতে ট্যাক্স যদিও বাড়ানো হয়নি, গত বছর আপনি যদি দেখে থাকেন যে অনেক ধরনের কিছু প্রভিশনিং এবং অন্যান্য বিষয়ে ব্যাংকগুলোকে একটা রিল্যাক্সেশন আনা হয়েছিল, যার ইম্প্যাক্টে কিন্তু ইকোনমিকে হয়তো ধরে রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি ব্যক্তি লেভেলে আমরা যদি ঋণের কথা বলে থাকি, ঋণ সুবিধার ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে যে ক্লাসিফিকেশনের অনেক রুল রিল্যাক্স করা হয়েছে। তো এই ক্ষেত্রে করোনার যে দ্বিতীয় ঢেউ আমরা অলরেডি পার করছি, আমাদের বাজেটে আমি যেটা দেখলাম যে করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে কিন্তু তেমন ভাবে খুব একটা কিছু বলা হয়নি। আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, বাজেটে সম্ভবত একবার বলা হয়েছে দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে, এবং অনেক দেশেই কিন্তু তৃতীয় ঢেউ চলছে। সো সেই তৃতীয় ঢেউ নিয়েও কথা বলা হয়নি। দারিদ্র্যের হারের কথা স্যার যেটা বলছিলেন, আমাদের যদি পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলি, যেখানে 2021 সালে প্রজেক্টেড ছিল 23%, কিংবা 2024 এটাকে 17%-এর মতো, কিংবা বাজেট বক্তৃতা বলা হয়েছে 12.3% নামিয়ে আনা সম্ভব হবে। কিন্তু আপনি যেটা বলছিলেন যে সব জরিপেই কিন্তু এটা 30% উপরে, ইভেন 30 to 40% প্রজেকশন করা হয়েছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা বোধহয় একটু ওল্ড প্রজেক্টের ডাটার উপরে কাজ করা হয়েছে। যুব প্রশিক্ষণের কথা বলা হয়েছে, স্যার যেটা বলছিলেন যে কর্মসংস্থানের শব্দটি বলা হয়েছে, কিন্তু কর্মসংস্থানের যে স্কোপ, যে আওতা, সেটা আমার মনে হয় ঠিকভাবে আরেকটু ক্লারিফিকেশন আসলে হয়তো ভালো হতো। পূর্ণাঙ্গ জিনিসটা দেখলে হয়তো আরেকটু বলা সম্ভব হবে। তো ওভারঅল ব্যাংকের জন্য আমি যে জিনিসটা বলবো, যে গত বছর তো ডিফারেন্ট সার্কুলারের মাধ্যমে আসলে আমরা এক ধরনের বলতে পারেন কৃত্রিম ভাবে ব্যাংকিং যে লোন গুলো আছে এদেরকে কিন্তু ক্লাসিফিকেশন থেকে বাঁচিয়ে রাখা হয়েছে। সেই জিনিসটার কন্টিনিউশন কিছু কিছু স্লাইটলি আমাদের বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের রুলে এসছে, কিন্তু বাজেটে ওই জিনিসটার কর্পোরেট ট্যাক্স বা অন্য কিছু কমিয়ে, কিংবা দারিদ্র সীমার কন্ট্রোলের মাধ্যমে তাদেরকে কনজাম্পশন বাড়িয়ে যে ইকোনমির যে রিফ্লেকশনটা, ওইটা আমার কাছে মনে হয় যে আর একটু ভালোভাবে আসতে পারতো। এখানে আমি একটু স্বাস্থ্য খাতের কথাটা আনবো। গত বছরের চেয়ে প্রায় 12% আপনার ইনভেস্টমেন্ট বাড়ানো হয়েছে। গত বছর বোধহয় 29,245 কোটি টাকা ছিল, সেখান থেকে আমাদের এবার এসছে 32,731 কোটি টাকা, 12% বেশি। এর মধ্যে স্বাস্থ্য সেবায় আছে প্রায় 25-26 হাজার কোটি টাকার মতো, বাকিটা হলো স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ খাতে। তো বলা হয়েছে যে 80% লোক টিকার আওতায় আনা হবে, এবং এটা আসলে আনতে হবে, কারণ আদারওয়াইজ ইকোনমিতে তো টিকে থাকতে পারবে না। আপনি লকডাউন করে কোনো ইকোনমিকে বাঁচিয়ে রাখতে পারবেন না। তো সেই ক্ষেত্রে
প্রতি মাসে 25 লাখ লোককে টিকা দেওয়া হবে। এই যে কথাগুলি বলা হচ্ছে এগুলো কিন্তু অনেক আশার কথা, কিন্তু এগুলোর ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হবে সেই জিনিসটা কিন্তু বাজেটে ওইভাবে সুনির্দিষ্টভাবে আসেনি। আমাদের ধরেন এদের ফান্ডিংটা কোথায় হবে সেটার স্পেসিফিকেশন আছে এখানে, যেমন এডিবি থেকে হয়তো $940 মিলিয়ন একটা ফান্ড আসবে, যেটা চুক্তিটা ফাইনাল পর্যায়ে আছে। কিংবা বলা হয়েছে যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের $500 মিলিয়ন ফান্ড আসবে, এবং ওখানে কিছু লজিস্টিক হেল্পের জন্য কিছু ফান্ড আছে $14.87 মিলিয়ন, সেটাও ইউজ করা হবে। এর পাশাপাশি আমরা যদি গত বছরের যে প্রণোদনার কথাটা যদি একটু বলি, যেটা ব্যাংকারদের জন্য এই বছর খুবই ইম্পর্টেন্ট, এই প্রণোদনার রিপেমেন্টটা কিন্তু এই বছর শুরু হবে। সো সেক্ষেত্রে অর্থনীতির চাকাটা যদি আগের মতো সচল না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো অর্থনীতি কিন্তু একটা হুমকির মুখে আমরা পড়ে যাব। করোনা কালে আমাদের প্রণোদনায় অনেক লাভ হয়েছে, কিন্তু জরুরি চাহিদা মেটানোর জন্য যে 10,000 কোটি টাকার ফান্ডের কথা বলা হয়েছে, সেটা কোথায়, কিভাবে, পুরোটা খরচ হবে কিনা সেই বিষয়টা কিন্তু বলা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যদি আপনি বলা হয়েছে বাজেটে যে অতিরিক্ত বরাদ্দ রাখলে তার অতিরিক্ত বরাদ্দ যদি ওনারা চান সেটা দিতে পারবেন, কিন্তু আসলে এটা তো স্যার যেটা বলছিলেন ব্যয়ের সাথে নির্ভরশীল। গতবার তো রাষ্ট্রীয় ব্যয় কমে গেছিল ইনফ্যাক্ট, কিন্তু সেই অনুসারে যদিও আয় বেড়েছে। সো আমাদের এই অসামঞ্জস্যতার ব্যালেন্সিং এর যে ইফেক্টিভ ওয়েটা, এইটা হয়তো আরেকটু ইফেক্টিভলি আসলে আমার মনে হয় ব্যাংকিং খাতের জন্য আরেকটু ভালো। জি, আমি একটু অ্যাড করি, জি আমি একটু অ্যাড করি। হ্যাঁ, যে কথাগুলো বললেন সবই ঠিক আছে, যে এই যে আয় এবং ব্যয়ের মধ্যে যে আমরা গত 1 বছর কিন্তু আমাদের এক্সপেরিয়েন্স হয়েছে অনেক কিছু, যে কোন জায়গাগুলোতে আমাদের কিভাবে কাজ করছে সেই জিনিসগুলো যদি অ্যাড্রেস করে এবার বাজেটে একটু নজর দেওয়া হতো, তাহলে মনে হয় যে আমরা যেটা করছি, আশঙ্কা করছি, এই আশঙ্কাগুলো কিছুটা হলো কমতো। কারণ আমরা কিন্তু আসলে স্টাডিতে অ্যাড্রেসটা করিনি সেভাবে। জি, আপনি বলছিলেন যে প্রণোদনার যে টাকা ডিসবার্স করা হয়েছে সেটা এবছর থেকে রিপেমেন্টটা শুরু হবে। একটা বিষয় আমরা খেয়াল করেছি, এবছর কিন্তু আর নতুন করে কোনো প্রণোদনা ঘোষণা করা হয়নি। তার কারণটা কি? মানে এবছরও তো কোভিড এর কারণে কম বেশি ইফেক্ট পড়েছেই। কারণ এখনো আমরা দেখছি যে আ আমাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলার জন্য গভর্নমেন্ট চেষ্টা করছে। তো আসলে কারণটা কি? কেন আবারও নতুন করে প্রণোদনা আসেনি? এটার যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, গত বছরের যে প্রণোদনার যে সুফল, সেটা আমরা আসলে গত বছর পেয়েছি, কারণ ইকোনমিটাকে আমরা একটা খারাপ অবস্থানের দিকে যাওয়ার দিক থেকে আমরা এটাকে সুরক্ষা করতে পেরেছি। তবে আপনি যদি খেয়াল করে থাকবেন, আমাদের এই বছরে কিন্তু লকডাউন হয়েছে, কিন্তু লকডাউনে কিন্তু সমস্ত কলকারখানা একটা নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলেছে। তার মানে কিন্তু আমার অর্থনীতির যে প্রোডাকশনের যে চাকাটা, সেই চাকাটা কিন্তু সচল রাখতে সরকার সচেষ্ট ছিলেন। এবং এই ক্ষেত্রে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যত ধরনের সাবধানতা সেটা অবলম্বন করে, যেটা অর্থনীতির চাকা যে একটু সচল রাখতে বা গতিশীলতা যাতে আরো ধীর না হয়ে যায়, সেটাকে বিবেচনায় রাখার সাথে তারা কিন্তু সচল আছে। তো সেজন্য আমার মনে হয় যে এই বছরের ডিমান্ড ওইভাবে আসেনি। আপনাকে আমি ধরেন একটা স্পেসিফিক সেক্টরের কথা বলি, আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট আর্নিং আসে গার্মেন্টস থেকে। সো গার্মেন্টসে কিন্তু গত বছর আমরা বিপুল পরিমাণ প্রণোদনা, স্পেশাল প্রণোদনা এসছে ওনাদের জন্য। তো সেই প্রণোদনার ক্ষেত্রে আপনি যদি বড় কিছু গার্মেন্টস দেখেন, সেগুলো কিন্তু যেই কয় মাসের স্যালারি দিয়েছেন ওনারা, সেখানে কিন্তু বেসিক্যালি ওনারা লস করেছেন। আপনি যদি রিয়েল বিবেচনায় চিন্তা করেন, সেখানে ওনারা লস করেছেন। তবে এই যে প্রণোদনা দেওয়া হলো, এটার জন্য কিন্তু একটা 6 মাসের বা একটা নিজস্ব সময়ের একটা গ্রেস পিরিয়ড ছিল। এই সময় ওনাদের যে আর্নিংটা আছে, সেখান থেকে কিন্তু ওনারা এই জিনিসটা ধীরে ধীরে কভার করে আসতে পেরেছেন। এবং আমরা দ্বিতীয় ধাক্কাটা যতটা খারাপ হতে পারত, সরকারি বিভিন্ন উদ্যোগ হোক বা আমাদের নিজস্ব সচেতনতাই হোক,
তার কারণে কিন্তু ততটা খারাপ হয়নি, যার ফলে এখনো আমার মনে হয় যে প্রণোদনার ডিমান্ডটা আসে নাই। কিন্তু প্রণোদনার ক্ষেত্রে আমরা একটা সমস্যায় পড়তে পারি, সেটা হলো গত বছর কিন্তু দুটো জিনিস হয়েছে আপনাকে। বিভিন্ন রকমের ইনভেস্টমেন্ট ফ্রম দ্য আউটসাইড গ্র্যান্ট ও ফরেন ডোনারদের কাছে যে ফরেন ডোনার এসছে, এটা সরকারি উদ্যোগের পাশাপাশি প্রাইভেট উদ্যোগও যেটা এসছে, প্লাস আমাদের যে প্রণোদনা দিয়েছে, এই দুটোরই কিন্তু রিপেমেন্ট এই বছর শুরু হবে। সো এই রিপেমেন্টের ক্ষেত্রে যখন শুরু হচ্ছে, তখন কিন্তু আসল পিকচারটা বুঝে যাবে যে আসলে আমরা কোথায় আছি। বিভিন্ন প্রণোদনার প্যাকেজ কিন্তু কোনোটা 2 বছর, কোনোটা 1 বছর বা 3 বছর এরকম ভাবে সেগ্রিগেটেড ভাবে দেওয়া হচ্ছে, কিন্তু রিপেমেন্ট ওনারা শুরু হলে যখন বোঝা যাবে রিপেমেন্ট আমরা করতে কোথায় ব্যর্থ আছি। হবেন, ওনারা যখন রিপেমেন্ট করতে ব্যর্থ হবেন, এসে অসহায় আত্মসমর্পণ করবেন যে আমি এখন দিতে পারছি না, আমার পক্ষে এভাবে দেওয়া সম্ভব না, তখন ব্যাংক কি করবে? আচ্ছা, এক্ষেত্রে আসলে আপনি তো জানবেন যে একজন লোক কিন্তু আর্ন করেই আমাকে দিবে, ঠিক আছে? উনি তো আর আর্ন না করে দিতে পারবে না। সো আর্নিং স্কোপটা তৈরি করতে হবে। এখন এই ক্ষেত্রে প্রকৃত বিবেচনা আসতে হবে যে উনি কি আসলে আর্ন করছেন কিন্তু দিচ্ছেন না, ব্যাপারটা কি এরকম, নাকি আসলে আর্ন করতেই পারছেন। এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিমত, বাংলাদেশ ব্যাংক অলরেডি বিভিন্ন রকম সার্কুলার দিয়ে ব্যাংক খাতকে সাহায্য করেছেন, কিন্তু এই প্রণোদনা রিলেটেড ঋণগুলোকে যদি প্রয়োজন হয় এবং কোনো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার আওতায় এনে যদি প্রয়োজন হয় এখানে রিশিডিউলিং বা ঋণ পুনঃতফসিলীকরণের বিষয়টাকে এই স্পেসিফিক লোনগুলোর ক্ষেত্রে কোনো একটা অডিটিং বিবেচনায় এনে এটাকে কোনো যদি আরেকটু এক্সটেন্ড করা যায়, সেক্ষেত্রে হয়তো একটু সুবিধা হতে পারে বলে আমি মনে করি। প্রণোদনার কথা আমি বলি। প্রণোদনার ক্ষেত্রে আমি আরেকটু জিনিস আমার মনে হয় যে ওয়াদুদের কাছে আমার জানার বিষয়, সেটি হচ্ছে যে আসলে যতটা আমরা চেয়েছি যে প্রণোদনা, এত বড় অঙ্কের প্রণোদনা প্রায় 1,23,000 কোটি টাকার মতন, সেই যে প্রণোদনাটা তো 80% ছিল বড় ব্যবসায়ীদের জন্য মূলত আর কি, আর 20,000 কোটি টাকা ছিল বোধহয় এসএমইর জন্য। তা সেটাই নাকি আবার মাত্র 10,000 কোটি টাকা দিতে পেরেছে। এই যে সবচেয়ে বড় যে সেক্টরটা, এবার 89 যেটা কুলিল চৌধুরী বললেন যে ইনফর্মাল সেক্টর বা ছোট 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 ইয়েগুলো হচ্ছে প্রায় 89% থেকে 90%। তো সুতরাং সেক্ষেত্রে আমরা যে মানে বলছি যে প্রণোদনা প্যাকেজটা আমাদেরকে সুফল দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা মনে হয় ততটুকু আমরা পাইনি। আর কেন এবারকার বাজেটে এটা সুস্পষ্ট করলো না, নাকি গতবারেরটাই কন্টিনিউশন হচ্ছে? এখানে আরেকটা জিনিস জানা ভালো, জেনে রাখা ভালো যে সরকার কিন্তু এই প্রণোদনার অ্যামাউন্টটা আসলে এতটা কিন্তু সরকার দিচ্ছে না। সরকার হলো যদি 8% হয় টোটাল ইন্টারেস্ট রেট, তাহলে 4% আর 4% সরকার ভর্তুকি দিবে। এখানে এখানে কিন্তু টাকাটা ব্যাংক ওনারাই দিবে, অদূত সাহেবরাই দিবেন, কিন্তু সরকার দিবেন মাত্র এখানে 4%। সুতরাং সেই অর্থে কিন্তু বড় অঙ্ক মানে মনে কিন্তু এটা যে সরকার এই টাকাটা দিচ্ছে তা কিন্তু না, ব্যাংকে এটা চ্যানেলের মাধ্যমেই কিন্তু এটা করবে, শুধু ভর্তুকির টাকাটা কি বলে সরকার দিবে, তাই না? তো তাই তো, জি, দিস ইজ নট এ গ্র্যান্ট, বেসিক্যালি দে আর সাপোর্টিং উইথ দ্য ইন্টারেস্ট অ্যামাউন্ট। কিছু ক্ষেত্রে তারা ব্যাংকে ফান্ডিং সুবিধা দিচ্ছেন, কিন্তু ফান্ডিং সুবিধাতে কিন্তু সাপোর্ট টু দ্য ব্যাংকস অ্যাজ এ ইন্টারিম পিরিয়ডে একটা ব্রিজ ফাইন্যান্সিং এর মতো, যেটা আবার আমাদেরকে ফেরত দিতে হচ্ছে। তো সেটা যদি ব্যাংকে আবার গভর্নমেন্টকে ফেরত দিতে হয়, যাকে প্রণোদনার টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছে বা প্রণোদনা যাকে দেওয়া হয়েছে, মূলত এটা একটা ঋণ দেওয়া হয়েছে, একটা কিছু সাথে সাথে পরিশোধ শুরু হবে না, কিছুদিন পরে পরিশোধ শুরু হবে, ব্যাপারটা এরকম। তাকে একটা সুবিধা দেওয়া হয়েছে যে আপনি এখন ঋণ নিয়ে চলুন, 1 বছর পরে আপনি টাকা ফেরত দিবেন। তো সেক্ষেত্রে ওই যে কথা আমরা বলছিলাম, মিস্টার আব্দুল ওয়াদুদ আপনার সাথে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে তাকে আরো সময় দিতে হবে, আরো সময় দিয়ে তারপরে তার কাছ থেকে আদায় করে নেওয়া যাবে। এখন আপনি বলছিলেন যে এমন অনেকে আছে যারা ব্যবসা করছেন, সেখানে ইনকাম থেকে আস্তে আস্তে করে দিবেন আরো সময় দিলে, আর অনেকে আছেন ব্যবসা করতেই পারছেন না, এখন তার ব্যবসা একেবারে প্রায় বন্ধের কাছাকাছি বা কোনো রকমে তিনি টিকে আছেন, তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? কারণ এই প্রণোদনার জন্য কি কোনো কোলাটারাল দেওয়া হয়েছিল? তা তো নয় মনে হয়। না না না, কোনো যেহেতু কোনো রকমের কোলাটারাল ছিল না, দেওয়া হয়নি। হ্যাঁ, যেহেতু কোনো কোলাটারাল ছিল না, সেহেতু ব্যাংক এই টাকাটা তো ব্যাংকের আসলেই যদি তারা বোঝাতে সক্ষম হয় ব্যবসায়ী যে তার ব্যবসা ভালো চলছে না, হতে পারে সত্যি সত্যি চলছে না, অথবা তিনি এই টাকাটা অন্য জায়গায় সরিয়ে নিয়েছেন, এই ব্যবসাটাকে আর ভালো করতেই চাচ্ছেন না, এমন ব্যবসায়ী অনেক দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা ব্যাংকাররা, তাদের ক্ষেত্রে কি করা যেতে পারে?
আসলে একটা হলো আসলেই না পারা, একটা হলো আসলেই না পারা, আর একটা হলো যে উইলফুল ডিফল্টার। আমাদের কিন্তু, আপনাকে আমি আগেও বলেছি, দেয়ার আর সার্টেন কাস্টমার্স, যারা আপনি স্যার যেটা বললেন যে কিছু লার্জ কাস্টমারকে আমরা প্রণোদনা দেওয়া হয়েছে বেশিরভাগ, আই এম ফুললি এগ্রিং উইথ দ্যাট। আমাদের এখানে কিন্তু এসএমই খাতে আরো প্রণোদনাটা বাড়ানোর দরকার ছিল, কিংবা এ বছরও কিছু কন্ডিশন আসতে হবে। আপনি যেমন ধরেন, আমি বলি ট্রান্সপোর্ট খাত কিংবা এই ধরনের রিলেটেড যে খাতগুলি সম্পূর্ণ বন্ধ ছিল, কেমন আমাদের রিটেইলের যে দোকানগুলো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, এদের কিন্তু এই সময়ে টোটাল ব্যবসাটাই বন্ধ হয়ে গেছে। এবং বন্ধ হয়ে কিন্তু এমন হয়নি যে একজন লোক একদিনের জায়গায় 2 দিন খেয়েছে, সে পরের মাসে ডাবল চাল কিনেছে, তা কিন্তু হয়নি। কিংবা বেশি দামে কিনেছে, কিংবা বেশি কনজিউম 2টা ড্রেস কিনেছে, তা কিন্তু হয়নি। ঠিক আছে, কিন্তু একটা গার্মেন্টস এর ক্ষেত্রে কিন্তু সেটা হয়তো অল্প, পুরোটা কাভার না হলেও কিছুটা হয়েছে। যেমন ধরুন অনেকে হয়তো অর্ডার ডেফার করেছেন কিন্তু অর্ডারটা পরে নিয়েছে, হ্যাঁ, কিছুটা, আমি বলছি না পুরোটা কাভার হয়েছে, কিন্তু কিছুটা হলেও কাভার করার একটা সুযোগ ছিল। কিন্তু প্রান্তিক পর্যায়ে বা এসএমই পর্যায়ে কিন্তু এই জিনিসের সমস্যাটা রয়ে গেছে। সো আমার মতে এইখানে সরকার আরেকটু বিবেচনা করে দেখতে পারেন যে এই বছর দ্বিতীয় ঢেউ কিংবা প্রজেক্টের তৃতীয় ঢেউ, আল্লাহ মাফ করুক, প্রজেক্টের তৃতীয় ঢেউ যদি চলেই আসে, কিংবা যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা এই যে ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস, সেটার ইম্প্যাক্টটা যদি কোনো কারণে বাংলাদেশে হিট করে, দ্যাট উইল বি ভেরি ডেঞ্জারাস। তো এই প্রান্তিক যারা আছেন এখানে দুটো ভাবে আমি কথা বলতে চাচ্ছি। একটা হলো যারা পাচ্ছেন না, তাদেরকে আসলে অ্যাকোমোডেট করতে হবে। অ্যাকোমোডেটেড না করলে আমাদের এমনিতেই তো আমরা একটা এনপিএল এফেক্টেড, হাই এনপিএল এফেক্টেড কান্ট্রি ওভারঅল, আমরা যদি ইন্টারেস্ট রেট বিবেচনা করি, তো সেক্ষেত্রে সেই জিনিসটা করা যেতে পারে। আরেকটা হলো যে যারা উইলফুল ডিফল্টার, আমাদের যে ব্যাংক কোম্পানি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট আসছে, সেখানে কিছু সাজেশন আছে যেগুলো হয়তো ইমপ্লিমেন্ট হলে আমার মনে হয় অ্যাটলিস্ট যারা উইলফুল ডিফল্টার তাদের ক্ষেত্রে আমরা বেশ কিছু মানে অ্যাকশনে যেতে সক্ষম হবো। এর পাশাপাশি আমি যেটা বলতে চাই, এটা বাজেটের সাথে রিলেটেড, তবু আমি বলতে চাই যে আমাদের লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ লিগ্যাল ফ্রেমওয়ার্কটাকে চেঞ্জ বলতে আমি কিছু অ্যামেন্ডমেন্টের কথা প্রস্তাব করতে চাই। সেটা যেমন ধরেন, আমাদের যে মানি লোন কোর্ট বা স্পেশাল কোর্টের যে একটা আছে, সেটাতে কিন্তু গেলে আমাদের একটা ব্যাংকারের কেস কিন্তু খুব তাড়াতাড়ি, হোয়াট এভার দ্য ডিসিশন, একটু তাড়াতাড়ি ভাবে আগায়। কিন্তু যখন একজন বড়োয়ার সে যদি উইলফুল ডিফল্টার হয়, সে করে কি, একটা অসামঞ্জস্য, ধরেন 32 বছরের একটা রিস্কুইডিটি চেয়ে আমাদেরকে একটা চিঠি দেয়। সেটা আমরা যখন অগ্রাহ্য করি, স্বাভাবিকভাবে অগ্রাহ্য করার পরে সে কিন্তু এটা নিয়ে আবার হাইকোর্টে চলে যায়। যখন হাইকোর্টে চলে গেল, তখন কিন্তু আবার সেই সমস্ত কেসের সাথে আমি একটা পেন্ডিং লাইনে চলে আসলাম। সো আমার কাছে মনে হয় যে এই বিবেচনাটাকে যদি করা যায় যে হাইকোর্টেও একটা স্পেশাল কোর্ট বেঞ্চ করা যায়, সেক্ষেত্রে উইলফুল ডিফল্টার বা যারা টাকা থাকা সত্ত্বেও টাকা দিচ্ছেন না, তাদের টাকাটা যদি এখানে আনা যায়, সেটা কিন্তু বেনিফিশিয়াল হবে। আর বাকি যারা আছেন তাদেরকে আসলে অ্যাকোমোডেট করতে হবে। আমরা অনেক কথা বলতে পারি, এনপিএল হচ্ছে, উনি দিচ্ছেন না, কিন্তু সেখানে একটা প্রপার অডিটিং সিস্টেমের আওতায় এনে দেখতে হবে যে উনি আসলে পারছেন না, এবং সেই না পারাটাকে রিশিডিউলিং বা পুনঃতফসিলীকরণের আওতায় আনতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও বাজেট আলোচনায় ফিরতে চাই, আবারও কথা বলতে চাই প্রফেসর ডক্টর আইনুল ইসলাম আপনার সাথে। আপনি যদি একটু বলেন যে রাজস্ব থাকছে এখানে 6,03,000 কোটি টাকা, বাজেটের মধ্যে রাজস্ব থাকছে 3,89,000 কোটি টাকা। এই বিশাল রাজস্ব আদায় আসলে সম্ভব হবে কিনা? আসলে সম্ভব তো সেটা বছর শেষে বোঝা যাবে। কারণ হচ্ছে গত বছরও এই কথা বলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এখন সেটা তো আমরা বারবারই বলে আসতেছি যে এনবিআর কে আসলে একটা শক্তিশালী, দক্ষ হতে হবে, এবং এনবিআর এর ভিতরে কিছু সমস্যা আছে যেটা অর্থনীতিবিদরা বলেই আসতেছে, কিন্তু সেই জায়গাটাকে কারেকশন না করে। আমি একটা কথা বলি যে কোভিড এর আগে যে এনবিআর, এখনই কোনো চেঞ্জ আসছে এনবিআর এর? তা তো আসেনি। ওই যে এনবিআর আগে পারিনি, সেই এনবিআর কে তো আগেও যদি আমি চাপ দেই, তাহলে সে কতটা করতে পারবে? সুতরাং এটা কি হবে, আমাদের সাধারণ জনগণের মধ্যে আবার এই চাপটা আসবে যে কর হার বাড়ানো না হলেও অন্তত স্ট্রিক্টলি তারা মেনটেন করবে। কিন্তু যারা কর ফাঁকি দেয়, আমি আরেকটা কথা এখানে বলি যে অপদূষিত আয়, এটা তো গত কয়েক বছর থেকে চলে আসছে, এবং কতদিন যে চলবে আমরা জানি না, যেটাকে বলে ব্ল্যাক মানি। আমি বৈধভাবে ইনকাম করে আমি ট্যাক্স দিচ্ছি 15%, 20%, আর যিনি অবৈধভাবে বা প্রদর্শিত না করে
উনি 10% দেবেন, ওনাকে সুবিধাটা দিচ্ছে। তা সুতরাং একদিক থেকে এটা পজিটিভ হচ্ছে যে টাকাটা পাচার হচ্ছে না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাকে তো বঞ্চিত করা হচ্ছে যারা নিয়মিত ট্যাক্স দিচ্ছে। তা এই যে এনবিআর এর এই যে মানে কি বলবো ভূমিকাটা, প্লাস যেভাবে তাদের টার্গেট, আমরা তো দেখি না যে এনবিআর নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, গতিশীল হয়েছে, ডিজিটালাইজেশন হয়েছে, একটা দুইটা আমি দেখি সেক্টর হয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমি মনে করি না, গতবারও তো হয়নি। এবং করোনার সময় তো একটু রিস্ক থেকেই যায়, যে করোনার সময় অনেকের আয় কমে গিয়েছে, তারা কি বলে ট্যাক্স দিতে পারবে না, কিংবা দিলেও তারা ওইভাবে দিতে পারবে না। সবকিছু মিলে আমার মনে হয় না যে টার্গেট ফুলফিল হবে, তবে ওই গত বছর বা আগের বছরের মতনই একটা মাঝামাঝি অবস্থায় তারা দিতে পারবে। আর বাকিটা ওই যে ঋণের যা টার্গেট করেছে ঋণ, তার চেয়ে তো বেড়েই যে করতে পারে। সুতরাং যখনই তারা আহরণ করতে পারে না, এনবিআর পারে না, তখন তারা অন্য সোর্স গুলো থেকে এটা কভার করে। এইভাবে প্রতি বছর যে এবছর ঘাটতি ধরা হয়েছে 2,14,681 কোটি টাকা, এর মধ্যে বেশিরভাগই তো ঋণ। তো এভাবে প্রতি বছর যে ঋণের বোঝা আমরা বাড়াচ্ছি, এতে কি মনে হয় না যে নিকট ভবিষ্যতে আমাদের ঋণের বোঝাটা অনেক ভারী হয়ে যেতে পারে? না, যেতে পারে, সেটা একটা তো আছে। তারপরে যে এবারকার বাজেটে সুদের জন্য রাখা হয়েছে 11.4%। এটা কত বড় একটা অ্যামাউন্ট! এটা হচ্ছে, আমি যদি বলি, এটা প্রায় 3 নাম্বার যদি বলি, মানে র্যাঙ্কিং এর দিক থেকে 1 নাম্বার হচ্ছে শিক্ষা ও প্রযুক্তি, 2 নাম্বার পরিবহন, 3 নাম্বারই চলে আসতেছে এই সুদ। সুতরাং এখানে তো এখানেই বোঝা যায় যে আমরা দিন দিনকে এটা বাড়াবো, নাকি এখন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তারা চায় বর্তমানটাকে বা যে টার্গেটে থাকে সেটাকে ভালোভাবে মানুষকে বোঝানো যে আমরা উই আর ডুইং ওয়েল। সুতরাং ভবিষ্যতে যে কি হবে, কত লোন যে আমরা নেব, সেটা ঠিক হয়তো বা এক সময় আমরা এই বিশেষ করে উন্নয়নের যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে, এগুলো যখন কমপ্লিট হবে তখন হয়তো ঋণের বোঝা বেড়ে যাবে, তখন হয়তো একটা সুযোগ হবে। সুতরাং না হলে আমরা কিন্তু এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রির দিকে তো যাচ্ছি আমরা। সুতরাং উন্নয়নের যদি কিছু ওইসব চলক যদি আমরা দেখি, তাহলে তো আসলে বাংলাদেশ তো একটা স্বীকৃতি পেয়েছে। সুতরাং আমার মনে হয় যে এই ঋণ বাড়ছে ঠিকই, কিন্তু গভর্নমেন্ট একটা বিকল্প চিন্তাও করবে যাতে করে এটা ভবিষ্যতে কমানো যায়। 5% বেশি হওয়া 3-4 বছর পরে এটা কোনোভাবেই ঠিক হবে না। জি, স্যারের সাথে একটু অ্যাড করতে চাই। স্যার যেটা সোর্স অফ রেভিনিউ বা এনবিআর রেভিনিউ কালেকশনের কথা যেটা বলছিলেন, আসলে আপনি দেখেন কিছু কিছু জায়গায় কিন্তু কর্পোরেট ট্যাক্স কমানো হয়েছে। তো আপনি অর্থনৈতিক যে সিচুয়েশন, তাতে কিন্তু ব্যাংক বোরোইং যখন নির্ভরতা বাড়ে, কিংবা যখন ইনভেস্টমেন্টের যে প্রাইভেট সেক্টরের গ্রোথটা যদি কিছুটা স্লথ হয়, সেক্ষেত্রে ব্যাংকগুলো কি করে, তখন তারা কিন্তু বা একজন ব্যক্তি কি করে, ইন্টারেস্ট ফ্রি ইনভেস্টমেন্টে যায়। ঠিক আছে, তার মানে কি? তার মানে হলো যে সে কিন্তু আসলে অর্থনৈতিক প্রবৃত্তির স্বার্থে যেই জিনিসটা হওয়ার দরকার, যেই ইন্ডাস্ট্রিয়াল যে গ্রোথ কিংবা ম্যানুফ্যাকচারিং দিকের যে গ্রোথ, সেই গ্রোথটা কিন্তু হবে না। তো যদি না হয় কিংবা এক্সপেক্টেড লেভেলে যদি না যায়, তাহলে কিন্তু ওখানে রেভিনিউ কম হবে, সো কালেকশন তো কম হবে। তো এই ক্ষেত্রে স্যার যেটা বললেন, এই ক্ষেত্রে আমি অনেক বেশি জোর দিয়ে বলতে চাই যে আমাদের আওতা বাড়ানোর বিষয়টা অনেক বেশি বিবেচনা আনতে হবে। আপনি দেখেন, ফর এক্সাম্পল আই এজ এ ব্যাংকার আমি বলি, আমার ব্যাংকের প্রতিটা টাকা স্যালারি অ্যাকাউন্টে ঢোকার আগে ট্যাক্স কাটা হয়ে যায়। কিন্তু প্রাইভেট সেক্টরে আরো অন্যান্য যারা আছেন, তাদের ট্যাক্সের বিষয়গুলো যদি আমরা আরেকটু ঠিকভাবে দেখতে পারি। আচ্ছা, এর বাইরে প্রাতিষ্ঠানিক যে কর, সেই করগুলোতে আপনি দেখবেন এক একটা গ্রুপে অনেকগুলা প্রতিষ্ঠান থাকে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে যদিও একটু এখানে সেন্ট্রাল ব্যাংকের রিলেশন চলে আসছে, তবে আমি সাজেশন হিসেবে বলতে চাই, এক একটা ব্যাংকে ধরেন বড় একটা কাস্টমার আছে, তাকে কোটিলাইজ একটা লিমিট দিয়ে এক্স ইজ দ্য প্যারেন্ট কোম্পানি, ওয়াই জেড এ বি সি, ওখান থেকে আরো ওই সুবিধাটা মানে একটা গ্রুপের আওতায় নিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে প্রপার সেলস রিফ্লেকশন গুলো অনেক সময় ঠিক মতন থাকে না। তো এখানে যদি আমরা এই বিষয়গুলো বিবেচনা নিয়ে এই পরিধিগুলো যদি একটু কিছুটা রেস্ট্রিক্টার পলিসি এনে, যে না, একটা কোম্পানির জন্য একটাই লোন কিংবা আয়তা থাকবে, এর সাথে কোরিলেশন আনতে হলে এটাকে ডিফারেন্ট ওয়েতে হ্যান্ডেল করতে হবে, কিংবা এটার আইসিএমএ থেকে কিছু প্রসেস থাকবে, যে ওই জিনিসগুলোকে আইডেন্টিফিকেশনের কিছু আলাদা প্রসেস থাকবে, যাতে সেলসের বা হিডেন সেলসের যে সুযোগটা সেটা যেন না থাকে। তাহলে হবে কি, আপনার জানা যে জায়গাগুলো আছে সেখান থেকে কিন্তু আপনার রেভিনিউ বাড়ার কারণে অটোমেটিক্যালি রেভিনিউ কালেকশন বাড়বে।
হ্যাঁ, যে ওই ব্যক্তির রেভিনিউর জন্য ট্যাক্সের কালেকশন বাড়বে। এবং ঠিক আছে, আমার মনে হয় যে আমরা হরাইজন্টালি ভার্টিক্যালি না গিয়ে হরাইজন্টালি ইনকাম বাড়ানোর চেষ্টা করাটা বোধহয় যুক্তিযুক্ত হবে। আর এখানে পাশাপাশি যেটা বললো আসলে এক্স্যাক্টলি যে হরাইজন্টাল যে দিকে নজর দেওয়া উচিত, এই যে কাঠামোগত পরিবর্তনের কথা আমি বলি, যে অনেক ব্যবসায়ী আছে এখনো কিন্তু ট্যাক্সের আওতায় তারা নিয়ে আসে অনেক, যেটা তো সংখ্যাটা আমি মানে বলতে পারছি না এখন। এখন এই এদের কথা চিন্তা নাকি তাদেরকে ট্যাক্সের আওতায় না নিয়ে এসে শুধুমাত্র এই মধ্য শ্রেণী যারা মধ্যমায়ের যারা জনগণ তাদের কিন্তু এই উপর এই কর এরিয়াটা ভারটা বেশি পড়ছে। সুতরাং এনবিআর কে এই দিকে যদি আরো যদি কৌশলী হওয়া না যায় তাহলে কিন্তু এই ঘাটতিটা দিন দিন বাড়তেই থাকবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ মাধ্যমের আমরা যে সংবাদগুলো পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি একটা সময় বলা হচ্ছিল, বিশেষ করে বাংলাদেশে গত 1 বছর যাবতই বলা হচ্ছিল যে করোনা শহরে বেশি, গ্রামে তেমন কোনো করোনা রোগী নেই। বিভিন্ন গ্রামের জনপ্রতিনিধিদের সাথে কথা বলেও দেখা গেছে তারা বলছে যে আমাদের গ্রামে 1 জন বা 2 জন সেরকম কোনো করোনা ছড়ায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলে বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু করোনা ছড়িয়েছে বেশ ভালোভাবে, এবং সীমান্তবর্তী জেলাই না শুধু, সেই সীমান্তবর্তী জেলার যে পার্শ্ববর্তী জেলা সেখানেও কিন্তু করোনা এখন খুব দ্রুত গতিতে ছড়িয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো নিয়ে আসলে আমরা কোনো প্রস্তুতি মনে হয় সেভাবে নিচ্ছি না, কারণ আমরা যেভাবে গড়পড়তা দেখতে পেয়েছি বা আপনি যেমনটা বলছিলেন যে বাজেটের মধ্যেও করোনার দ্বিতীয় বা তৃতীয় ঢেউকে নিয়ে কোনো কথা বলা হয়নি, বা বলা হলে খুবই সামান্য কথা বলা হয়েছে। এবং স্বাস্থ্য খাতের যে ইমপ্লিমেন্টেশন, যে বাজেটটা দেয়া হয়েছে সেটা কিভাবে ব্যবহার করা হবে বিশেষ করে গ্রাম অঞ্চলে, সেক্ষেত্রেও কোনো দিক নির্দেশনা নেই। একটা বিষয় আমি আইনুল স্যারের কাছে নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে এবারের বাজেটে বলা হয়েছে মুদ্রাস্ফীতি হবে 5.3%। একজন ব্যাংকার আছেন, ব্যাংকার তিনি বলতে পারবেন যে মুদ্রাস্ফীতি যদি 5.3% হয় তাহলে আমাদের সাধারণ জনগণের টাকা, আমরা যদি ব্যাংকে কিছু টাকা রাখি তাহলে তো মনে হয় যে আমার টাকার মান আরো কমে যাবে। আইনুল স্যার, প্রথমে আপনি একটু বলেন যে মুদ্রাস্ফীতি 5.3-এ আমি কি করে আমার টাকা সঞ্চয় করতে পারি? না, মুদ্রাস্ফীতি এটা তো অনেকে হিসাব দিয়েছে যে ব্যাংকে 1 লাখ টাকা রাখলে আমরা 1 বছর পরে কত পাবো, এটা কিন্তু তারপরেও মানুষ যাবে কোথায়, এটা একটি বিষয় আর কি। আর মুদ্রাস্ফীতি কিন্তু 5.3%, যেহেতু এটা কিন্তু আমি বলবো যে ঘাটতি বাজেট, এত ঘাটতি বাজেটে এটা মুদ্রাস্ফীতি হওয়ার কথা, কিন্তু সে জায়গাটাতে কিন্তু মুদ্রাস্ফীতিকে টেনে ধরেছে 5.3, এবং এটা বোধহয় গত কয়েক বছর থেকে এই কাছাকাছি আছে আর কি। তো সেখানে প্রশ্ন যে আসল কি এই এই ঘাটতি কি বল এই ইনফ্লেশন কি থাকবে কিনা। কারণটা হচ্ছে যে ইনফ্লেশন মানুষের কিন্তু এই যে এখন যেটা উদুত বললো যে মানুষের এগ্রিগেট ডিমান্ড যেটা বা ইফেক্টিভ ডিমান্ড যেটা বলবো, সেই ইফেক্টিভ ডিমান্ড বাড়াতে হবে। এই টাকাটা তাদের হাতে দিলে তারা কাজ পাবে, তারা তাদের ভোগ বাড়বে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ভোগটা, এই ভোগটা কিন্তু বাড়বে, কিন্তু ওই অনুযায়ী আগের মতন আর বাড়বে না। এটা যেটা ওই বললো আমাদের যে গত গত 2 দিন খাইনি, 1 বেলা করে খেয়েছে, এখন কিন্তু আমি আয় আছে বলেই কিন্তু আমি 3 বেলা খাবো, ওইটা পূরণ করবো, এটা কিন্তু হবে না। সে কারণে কিন্তু ইনফ্লেশন, যদি আমি ওই টাকা রাখার বিষয়টা যদি আমি বাদেও দিই, যে টাকা আসলে ব্যাংকে যারা রাখবে তারা কি আসলে ওই ওখান থেকে মার্জিন পাওয়ার জন্য রাখবে নাকি অন্য কোথাও করবে, তারাও এখন অনেক স্মার্ট হয়ে গেছে। যেটা বললো যে এনজিও গুলো আছে, সঞ্চয়পত্র আছে, শেয়ার বাজার আছে, কিংবা নানান ধরনের বিজনেস আছে, সেই জায়গাগুলোতে যাবে। আর না রাখলেই নয় যেটা, সেটা তারাই যাবে এখন ব্যাংকে। ব্যাংকগুলোর অবস্থা তো শুধু লিকুইডিটি বিবেচনা করলে হবে না, বলতে পারবে যে এখানে ব্যাংকগুলো কিন্তু খুবই স্ট্রিক্টলি তারা এই জনবল কমানোর চেষ্টা করছে, বেতন কমানোর চেষ্টা করছে, নানান দিক থেকে তারাও কিন্তু সমস্যার মধ্যে আছে। সুতরাং এটা তো অলরেডি বোঝাই যাচ্ছে যে মানুষ ব্যাংকে টাকা রাখবে কেন। সুতরাং সেই ধরনের কোনো পলিসি আমার মনে হয় জানি না, এবং ব্যাংকে যারা কাজ করছে বা যারা ব্যাংকের বিশেষজ্ঞ আর কি, তারাও সে ধরনের নির্দেশ দিচ্ছে কিনা। কারণ এই যে একটা জিনিস চলছে যে 11%, 10% হচ্ছে সঞ্চয়পত্র, আর এখানে হচ্ছে মানে কি বলবো 5%ও না, তারও নিচে নেমে যায় অনেক কিছু ট্যাক্স দেওয়ার পরে আর কি। সুতরাং এই ইনফ্লেশনের বিষয়টা আমার মনে হয় যে 5.3 বা আরো নিচেও নামতে পারে, যে যতটা আশা করছি।
কারণ ইকোনমিক্সের এই করোনাকালীন আমি বলবো ইকোনমিক্সের কোনো থিওরি সেভাবে কাজ করবে না, ইকোনমিক্সের কোনো থিওরি কাজ করবে না এই প্যান্ডেমিকের সময় বা মহামন্দার সময়। যেটা ওই যে কেইন্স বলেছে যে পুকুর দরকার হলে পুকুর কাটতে হবে এবং পুকুর আবার বন্ধ করতে হবে, সুতরাং পুকুর কাটতে হবে, কেটে আবার বন্ধ করতে হবে, তাও জনগণের হাতে সরকারকে টাকা দিতে হবে, বিলি করতে হবে। এটাই কিন্তু, কারণ এখানে প্রাইভেট যেটা বললোই যে প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে না, এটা আগামীতে কবে হবে মানে বেশি বাড়বে তাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে জনগণকে জীবন জীবিকার জন্য কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে। নিউ লিবারালাইজেশনের এখানে স্কোপ আপাতত কিছুদিন আমার মনে হয় যে কাজ করবে না। জি, একই কথা এ বিষয়ে ছোট্ট করে একটু জানি, যেহেতু একজন ব্যাংকার আছেন, যে ব্যাংকে মানুষ তাহলে কেন টাকা রাখবে? যদি ব্যাংকে টাকা রাখলে টাকার মান কমে যায়? আসলে আপনি যে 5% বলেছেন, আপনি যদি খুব ভালো কিছু ব্যাংকের দিকে দেখেন বা বিদেশি ব্যাংকগুলো দেখেন, ওরা কিন্তু আরো কমে দিচ্ছে, কেমন? সো দে আর মেবি কেউ 2% 3%ও দিচ্ছেন, এরকম আছে। সো আসলেই সত্যিকার অর্থে টাকা যদি ওখানে রাখেন, আপাত দৃষ্টিতে স্যার যেটা বললেন যে কোনো নিয়ম নীতি এই মুহূর্তে কাজ করছে না, যার ফলে আসলে হয়তো কমে যাবে। তবে মানুষের জন্য ব্যাংকের যে রেট কমা, এটার সাথে কিন্তু আসলে কোভিড এর সম্পর্ক আমরা মনে হয় নেই, কারণ ব্যাংকের রেটটা কমানোর জন্য সেটা শুরু থেকে বলা, কোভিড শুরু হওয়ার আগে থেকেই বলা হচ্ছিল। অনেকগুলো ব্যাংকে কিন্তু 6-9 কোভিড এর আগেই নেমে গেছিল। কোভিড এর মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে 6-9 নামার জন্য, এবং কোভিড এর ইফেক্টে সেটা দেখা গেল যে 6-এরও নিচে নামতে হচ্ছে ব্যাংক বাধ্য, মার্কেটে টিকে থাকার জন্য, কম্পিটিশন করার জন্য। কোনো ব্যাংক, আপনি জানেন নিশ্চয়ই যে এখন কোনো ব্যাংক 6%ও লোন ইস্যু করে দিচ্ছে। যেখানে 6% লোন ইস্যু করে দিচ্ছে, সেখানে তো ব্যাংকে বাধ্য হয়ে 2-3% ডিপোজিট কালেক্ট করতে হবে। যদি তাই হয়ে থাকে, নিশ্চয়ই 5.3% আমার দেশের কান্ট্রি বা 5% আমার দেশীয় 5 থেকে 5.5% মুদ্রাস্ফীতি, সেখানে আমার কাছে অল্প কিছু আইডল টাকা আছে। সেই টাকাটা, আমি শেয়ার ব্যবসা বুঝি না, আমি সেই টাকাটা ব্যাংকে রেখেছি 2-3 বছর পর একটা কাজ করব বলে, কিন্তু দেখা গেল 3 বছর পরে মুদ্রাস্ফীতির প্রভাবে আমার সেই কাজটা করা যাবে না, কারণ আমার টাকার মূল্য মান কমে গেছে। হ্যাঁ, মানে ঠিকই বলেছেন। আসলে 9%-এর যে বিষয়টা, সেটা প্রাথমিকভাবে আমাদের সরকারের একটা সদিচ্ছা বলেন কিংবা স্ট্র্যাটেজিক ডিসিশন বলেন, কারণ গ্লোবাল যে কম্পিটিটিভনেস সেটা বাড়াতে হলে কিন্তু আমাদের যারা উদ্যোক্তারা রয়েছেন তাদের কিন্তু ঋণের যে সুদের বোঝা, সেটাকে যত বেশি কমানো যাবে ওনারা তত বেশি গ্লোবাল কম্পিটিটিভনেসে এগিয়ে আসবেন। এবং যেহেতু আমাদের র মেটেরিয়ালস হলো ডিপোজিট, ঠিক তেমনি ভাবে ব্যাংকাররা কিন্তু তাদের র মেটেরিয়াল ডিপোজিট কস্টটা কমিয়ে দিচ্ছে। এখন আসি কিভাবে এটা আসলে লিঙ্ক হলো কোভিড-19 এর সাথে। দেখুন, কোভিড-19 এর কারণে মানুষের লাইফে কিন্তু রিস্ক নিয়ে চিন্তাটা আগের চেয়ে একটু বেড়েছে বলে আমার কাছে মনে হয়। কিরকম? যেমন ধরেন, আগে বিভিন্ন, আপনি দেখেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠান যারা ফাইন্যান্সিয়ালি একটু এই মুহূর্তে একটু সমস্যায় আছে, ঠিক আছে, বা নানান ধরনের সমস্যা ভুগছে, আমাদের একজন ভালো একজন ডিপোজিটর কিন্তু ওখানে ডিপোজিট করতে চান না, তাহলে সিলেক্টিভ ভাবে কিছু হয়ে যাচ্ছে। যেমন ধরেন এনবিএফআই বললে ফিউ এনবিএফআই আছে, ব্যাংক বললে ডিপেন্ডেবল বেশ কিছু বড় ব্যাংকগুলোর মধ্যে মেইন ডিপোজিটটা রয়ে যাচ্ছে সরকারি ডিপোজিটের কাছে। তাহলে সোর্সেস অফ মানে প্লেস অফ ইনভেস্টমেন্ট গুলো যদি আপনি দেখেন, এক নম্বরে আসলো তাহলে রাষ্ট্রীয় সঞ্চয়পত্র বা এসব জিনিসগুলা, যেখানে আপনার সেফ ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করা যায়। এরপর আসলো ব্যাংক, এরপর আসলো আপনার ক্যাপিটাল মার্কেট। এর পাশাপাশি ব্যবসা বাণিজ্য, এগুলো তো অটোমেটিক্যালি করোনার কারণে স্লো হচ্ছে, তাহলে কিন্তু সেই কারণে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কম হয়ে যাচ্ছে। তার মানেটা কি? যখন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট স্লো হওয়া মানেই কিন্তু ডিপোজিটরের কাছে ডিপোজিটের অংশটা বেড়ে যাবে। তো সেটা বেড়ে গেলে তখন ব্যাংকে আসছে বেশি, তার কারণে কম্পিটিটিভনেস এর কারণে অটোমেটিক্যালি সুদের হারটা কমে যাচ্ছে ডিপোজিটের উপরে। তবে এর মাঝখানে একটা খুব স্লোলি ইনফর্মাল সেক্টর আগে থেকেই গ্রো করছে, যেটা এখন আরেকটু আমরা একটু বেশি কোয়েরি পাচ্ছি। বিভিন্ন এনজিও সেক্টর যারা আছেন তারা কিন্তু বিভিন্ন এনজিওতে কিন্তু অনেকেই এই মুহূর্তে ডিপোজিট রাখছেন। বড় বড় বেশ কিছু ডিপোজিট, আমি যদি ব্র্যাক, আশা, টিএমএসএস এই ধরনের বড় তিনজনের কথা বাদই দিই, তারপরেও আরো বেশ কিছু নতুন এনজিও চলে এসছেন
যাদের কাছে ডিপোজিট রাখতে কিন্তু প্রান্তিক মানুষরা এখন একটু স্বাচ্ছন্দ্য বোধ করছেন, কারণ এরা কিছু কন্টিনিউইং ভাবে আগাচ্ছেন এবং রেটটা কিন্তু বেশি দিচ্ছেন। এখন কিন্তু 6 থেকে 9% পর্যন্ত বা 7% পর্যন্ত তারা দিচ্ছেন। আপনি জানেন যে এনজিওরা প্রান্তিক যে লোকজনের কাছে ঋণ দেন সেটার এফেক্টিভ রেট কিন্তু ভেরি হাই, অনেক সময় 20% প্লাস 30% প্লাস হয়ে যায়। সো এই জায়গাটায় একটা ব্যালেন্সের মাধ্যমে আমরা চলছি, কিছুটা ওঠানামা, কিছুটা নিয়ম মানা বা না মানা, এর মাঝখান দিয়ে অর্থনৈতিক রুলগুলো চলছে। বোঝা যাবে যে এই আসলে আমার মনে হয় যে এই বছর শেষে আরো কিছুটা ধারণা পাওয়া যাবে, পরিষ্কার ধারণা পাওয়া যাবে। তবে এই মুহূর্তে সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আপনি যেহেতু আপনি একজন অভিজ্ঞ ব্যাংকার, আপনার কাছ থেকে আমরা একটা বিষয় জেনে অনুষ্ঠান শেষ করতে চাই, ব্যাংকের বিষয়। আমরা দেখতে পেয়েছি যে গত বছর কোভিডের মধ্যে বলা হচ্ছিল যে সবার লস হবে, সবাই খারাপ অবস্থা হবে, সবার অবস্থা খুবই ভয়ঙ্কর পর্যায়ে চলে যাবে। যেমনটি বলছিলেন, আলোচনার মধ্যে আমরা উঠে এসেছে যে সরকারের মধ্যে সহযোগিতা করেছে, আমরা নিজেরা কাজ করেছি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, ধরে রাখার জন্য। তো কিন্তু ব্যাংকগুলোকে আমরা দেখেছি, বেশিরভাগ ব্যাংক কিন্তু ভালো মুনাফা অর্জন করেছে এবং কোনো ব্যাংক এর আগের বছরের চেয়েও ভালো করেছে। আবার একই দিকে মুনাফা করেছে ভালো, কিন্তু কর্মী ছাঁটাই করা হয়েছে, নানা রকমের সুযোগ সুবিধা কর্মীদের বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত ব্যাংক আসলে মুনাফাটা কিভাবে করলো? এখানে তাদের কর্মীদের উপরও কি যে প্রভাবটা পড়েছে সেটা না পড়লেও কি হতো কিনা, এই বিষয়টা যদি একটু বলেন। আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। আপনি যদি একটু গ্লোবাল প্র্যাকটিসটা দেখেন, যে কোনো প্যান্ডেমিকে কখনো যদি গ্লোবালি কোনো একটা ইকোনমি ক্ষতিগ্রস্ত হয় কিংবা কান্ট্রি ওয়াইড ভাবে কোনো একটা ইকোনমি ক্ষতিগ্রস্ত হলে আমরা এই ধরনের পরিস্থিতির একটা মোকাবেলা করে থাকি সবসময়। সেই বিবেচনায় আমার মনে হয় যে কিছু ব্যাংক হয়তো যেটা ওনাদের যারা স্যালারি কাট করেছেন বা যারা করেছেন তারা বিবেচনায় নিয়েছিলেন যে এই করোনার যে ইম্প্যাক্টটা সেটা আরো অনেক বেশি হবে। অনেস্টলি স্পিকিং, আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন, আমি নিজেও বিশ্বাস করি নাই যে এই যে এত পার্সেন্ট বা এত সংখ্যক লোকের মাঝখানে থাকবো আমরা, কিন্তু আমার মনে প্রজেকশন ছিল আরো হয়তো অনেক বেশি হবে ইম্প্যাক্টেড। স্পেশালি আমি মৃত্যুর সংখ্যা বা হারের কথা বলছি, আমি ভয় পেয়েছি সেটা। প্রাথমিকভাবে কিন্তু করোনা নিয়ে ভয়টা ছিল বেশি, কিন্তু এফেক্টেড ছিল কম। এরপরে যখন আস্তে আস্তে করে এফেক্টেড বাড়লো, এই বছরের প্রথম দিকে এফেক্টেড যখন সংখ্যা বাড়লো, তখন কিন্তু মানুষের দেখা গেল যে ভীতিটা কমেছে, কিন্তু ভয়টা কমে গেছে, কিন্তু করোনা এফেকশন বেড়ে গেল। যাই হোক, গভর্নমেন্টের বিভিন্ন উদ্যোগের জন্য আমরা এটাকে এখন পর্যন্ত সহ্য সীমার মধ্যে বলবো আমি, কখনই তো এক্সপেক্টেড না কারো মৃত্যু, বাট সহ্য সীমার মধ্যে আমরা রাখতে পেরেছি। তবে যে ব্যাংকগুলোর কথা বললেন আপনি, বা ওভারঅল ব্যাংকিং সেক্টরের কথা যেটা বললেন, সেখানে মুনাফাটা হয়েছে অনেকগুলো কারণে। দেখেন, সবাই কিন্তু অপারেশনাল এক্সপেন্ডিচার, একটা হলো যখন রেভিনিউ কমে যায়, দুইটা ইম্প্যাক্ট হয়েছে ব্যাংকের। একটা হলো হঠাৎ করে 15, 16, 18 যেই পার্সেন্টের রেটটা হতো, কিংবা 12 বা 13% যে ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করতাম আমরা, সেটা 9% চলে আসলো, সেখানে অনেক বড় একটা মার্জিন কমে গেল। দ্বিতীয় হলো যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এই কোনো গতি তো ছিল না, ঠিক আছে, ইম্পোর্ট কমেছে, তার মানে কি ব্যাংকের নন ফান্ডে আর্নিং কমেছে, তার পাশে এলটিআর হয়ে যে ফান্ডিং আর্নিং হতো সেই আর্নিং এর সুযোগটা কমেছে, এবং কিছু ক্যাপিটাল এক্সপানশন হলে আমাদের দেশে কিছু ক্যাপিটাল মেশিনে আসে, কিছু ইনভেস্টমেন্ট হয়, সেখানে যে ইকোনমিক গতিশীলতার মাধ্যমে ব্যাংকের যে অংশগ্রহণের সুযোগটা থাকে সেই সুযোগটা কিন্তু কমে গেছে। সো তার মানে কি, তার আর্নিং সাইডের বিভিন্ন রকম পটেনশিয়াল কমে গেছে। তাহলে সে কি করবে? এক হলো ডিপোজিট অ্যাজ এ র মেটেরিয়াল, এটার কস্টের উপরে তার মানে ম্যানেজমেন্টের দিকে দেখতে হবে। আর দুই হলো আদার অপারেশনাল কস্ট আদার দেন ডিপোজিট কস্ট। তো সেই ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হলো স্টাফ কস্ট, আর একটা হলো আদার দেন স্টাফ, যে আমাদের যে অপারেশনাল কস্ট গুলো থাকে। আপনি দেখবেন বিভিন্ন ব্যাংকে যত জায়গায় বিভিন্ন রেন্ট নিয়েছেন ওনারা, যে প্লেসেস, বিভিন্ন ব্যাংক কিন্তু এই রেন্টের কস্ট গুলো কমিয়েছে। সো এই রেন্টের কস্ট গুলো কমে গিয়েছে। আপনার স্যালারির অনেকেরই প্রমোশন হয়নি, ইনক্রিমেন্ট হয়নি, বা এই হয়নি, তাহলে এই একটা প্রজেক্টেড কস্ট কমেছে। সো এই যে কস্ট কমানোর ধাক্কা একদিকে, আরেকটা হলো
আর্নিং কমে গেল। তাহলে এই দুইটাকে যদি আমি একটা ব্যালেন্সড ওয়েতে ধরি, তারপরে যেই জিনিসটা একটু পজিটিভ ইফেক্ট করেছে সেটা হলো আমাদের বাংলাদেশ ব্যাংকের অর্থনীতির স্বার্থে এবং বিভিন্ন বড়োয়ারকে বাঁচিয়ে রাখার স্বার্থে এনপিএল এর যে অবস্থানটা সেটা কিন্তু ডিসেম্বর 2019 থেকে এনে ডিসেম্বর 2020 পর্যন্ত যে পেমেন্ট হলিডে দেওয়া হয়েছে, এতে কিন্তু ব্যাংকগুলো কোনো ইনক্রিজড প্রভিশন করতে হয়। সো এই যে ইনক্রিজ প্রভিশন করতে হয়নি, এটাকেই কিন্তু অনেকে প্রুডেন্ট জাজমেন্ট নিয়ে এই প্রভিশন সেভিংসটাকে কিন্তু প্রফিটে কনভার্ট করেছে। আমি জাস্ট একটা ব্যালেন্স শিটের উদাহরণ দিই। ধরেন 25 থেকে 30,000 কোটি টাকার ব্যালেন্স শিটের একটা যদি ব্যাংক হয়, প্রতি বছর তার কিন্তু কমপক্ষে দেখা যায় 100 থেকে 200 কোটি টাকা নিউ স্পেসিফিক প্রভিশন হয়, অর্থাৎ এনপিএল এর এগেইনস্টে প্রভিশন। আবার লোনটা যখন বাড়তো তারও একটা জেনারেল প্রভিশন হতো। তো এই যে দুইটা প্রভিশনের যে ম্যানেজমেন্টের যে সেভিংস, এই সেভিংসটাও কিছু ওই প্রফিটে কনভার্ট হয়েছে বলে আমি মনে করি। সো ওখান থেকে আসলে প্রফিটটা এসছে। আচ্ছা, আমি যে একটু মোটা দাগে যদি বলি, আমি যদি বুঝে থাকি আর কি, যে আসলে কোভিড এর সময় কিছু কিছু ব্যয় কিন্তু ব্যাংকগুলোকে কিছুটা ইচ্ছাপূর্বক কিছুটা অটোমেটিক্যালি ব্যয় কমে গিয়েছে। সুতরাং ব্যয় যদি কমে, আয় যদি আবার স্পিল ওভার ইফেক্ট হয়েছে এই আমার যে কে বলে স্টিমুলাস প্যাকেটে বা প্যাকেজের, এই দুটোকে মিলাই কিন্তু কোনো কোনো ব্যাংক তাদের আয়টা বেড়েছে। এখন আমার মনে হয় খুব সাদামাটা ভাবে যদি বুঝতে চাই, যে এটা অনেকগুলো ব্যাংকে তারা স্যালারি কমিয়েছে, এটা ঠিক, যেমন কি বলে ছাঁটাইও করেছে, এবং তারা কিন্তু অপারেশনাল কস্ট, আমি একটা অফিস জানি, একটা ব্যাংক জানি, তারা পুরো একটা অফিসকে ক্লোজ করে দিয়েছে। তার যে রেন্টটা ছিল, বিশাল অ্যামাউন্টের রেন্ট ছিল, সেটা কিন্তু কমে গেল, 2-3টা সেকশনকে একখানে করেছে। এই যে বিষয়গুলো তারা করেছে, তারা কিন্তু মানে কি বলে স্মার্টলি এই কাজগুলো করেছে, প্রিকশনারি তারা মেজারগুলো নিয়েছে। সুতরাং এইটার কারণে কিন্তু আমার মানে এটা একটা কারণ, আমি বলবো অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ হতে পারে তাদের প্রফিটটা বাড়ানো, ব্যয় কমিয়ে প্রফিট বাড়ানো। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের এতক্ষণের আলোচনা থেকে বাজেট এবং ব্যাংকিং এ বিষয় নিয়ে বেশ কিছু তথ্য পেয়েছেন। অনেকেরই কথা ছিল ব্যাংক কি করে লাভ করলো, আমরা অনুষ্ঠানের শেষের দিকে সেই জায়গাটাও ক্লিয়ার হলাম, এবং আমাদের সম্ভাবনার বাজেট বাংলাদেশকে আরো সম্ভাবনাময় করে তুলবে, আমাদেরকে আরো সমৃদ্ধির পথে নিয়ে যাবে। এই স্বপ্ন দেখে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে, এবং সবার উদ্দেশ্যে বরাবরই বলছি যে স্বাস্থ্যবিধি মেনে চললে আপনি এবং আপনার পরিবার উভয়ই কিন্তু ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।